যে জ্যোতিষ কোনো মানুষকে তার ভাগ্যটাকে কোনো লোকের পরিবর্তন করতে পারে না। কি করতে পারে? যে তাকে সঠিক পথের সমাধানের রাস্তাটা দেখাতে পারে। কেউ বলছে জ্যোতিষ মানেই ভুলভাল আর তান্ত্রিক মানেই ঠকবাজ। এই তান্ত্রিক আমাকে বলেছে যে 8 ঘন্টায় বশীকরণ করে দেবে, এবং সেই কাজটা পাইনি। স্টোন বা কোনো রত্ন বা কোনো দৈব ক্রিয়া করে যদি সবকিছু কাটানো যায় না, 100 ভাগ কাটানো যায় না। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। নমস্কার, আমি সোনালী। এই মুহূর্তে আমি চলে এসেছি এমন একজন মহাশয়ের বাড়িতে, যিনি জ্যোতিষশাস্ত্রে পদপ্রাপ্ত বটেই, তারই সঙ্গে 36 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এক আলোড়ন সৃষ্টিকারী এবং অনেক মানুষের কঠিন সমস্যার সমাধান তিনি করেছেন। এবং তিনি একাধারে সংখ্যাতত্ত্ববিদ, বাস্তু বিচারক এবং ছক বিচারের মাধ্যমে তিনি অনেক মানুষের সান্নিধ্যে এসে এবং তাদেরই সুবাদে আমরা তাকে প্রচুর মানুষ তাকে চিনেছেন এবং অনেক কঠিন সমস্যার সমাধানে যিনি সিদ্ধহস্ত, সেই মানুষ নির্ভরযোগ্য এবং বিশ্বস্তার মূর্ত প্রতীক আমাদের সকলের প্রিয় শ্রী সমশাস্ত্রী মহাশয়। নমস্কার দাদা। নমস্কার দাদা, আজ আমি চলে এসেছি আপনার কাছে জ্যোতিষ সম্বন্ধে কিছু জানার এবং মানুষের যাতে অনেক সমস্যার সমাধান হয় সেই বিষয়ে অনেক কিছু প্রশ্ন করব। তার আগে আমি প্রশ্ন করতে চাই, আপনার এই মন্দিরটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো, তো এটা কত বছরের পুরনো সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছুটা বলেন। তুমি জানতে চেয়েছো যে মন্দিরটা কত বছরের পুরনো প্রতিষ্ঠিত। মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে 70 বছর আগে, কিন্তু বর্তমান যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা সংস্কার 3 ভাগে। থার্ড টাইম হচ্ছে এই মন্দিরটা। আচ্ছা দাদা, জ্যোতিষ মানেই, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে মানুষের এখন অনেক মনে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। কেউ বলছে জ্যোতিষ মানেই ভুলভাল আর তান্ত্রিক মানেই ঠকবাজ। তা এই যে মানুষের মনে এই যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, তাই এটার সম্বন্ধে আপনার কি মতামত? তুমি যে প্রশ্নটা করেছো ঠিকই প্রশ্ন করেছো, যে প্রায়ই হয়তো লোকের মুখে শোনা যায় যে ওখানে গিয়ে আমি ঠকে এসেছি, ওই জ্যোতিষের কাজ হয়নি। এই তান্ত্রিক আমাকে বলেছে যে 8 ঘন্টায় বশীকরণ করে দেবে, এবং সেই কাজটা পাইনি, অথচ তাদের অনেক অর্থ ব্যয় হয়েছে। সেই কারণে তাদের মনে ভুলভাল এই প্রশ্নগুলো আসে। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দাদা, যে মানুষ আজকাল বিভিন্ন ভুলভ্রান্তির শিকার হচ্ছে। আজ মানুষের বিবাহতে ভীষণ বাধা, লেখাপড়ার দিক থেকে বাধা। তা অনেকে বলছে যে ছেলে মেয়েদের মধ্যে যাদের মাঙ্গলিক দোষ আছে তাদের বিয়ে হচ্ছে না। তো এই মাঙ্গলিকটা কি? দর্শকদের যদি আপনি বলেন যে মাঙ্গলিক নিয়ে এত ভুলভ্রান্তির শিকার হচ্ছে, মানুষ এত জায়গায় যাচ্ছে, ঠকে ফিরে আসছে, কিন্তু সেই মাঙ্গলিক দোষটা কি জিনিস আসলে, সেটা আপনি আমাদের দর্শকদের একটু বলেন। হ্যাঁ, তুমি ভালো প্রশ্নই করেছো। যে বিবাহ ব্যাপারে অনেকেরই সমস্যা হয়। যারা জ্যোতিষের কাছে আসেন যে আমাদের মাঙ্গলিক আছে, আমার মেয়ের বিয়ে হচ্ছে না। আমি অনেক জ্যোতিষের কাছে গেছি, আমাকে বলেছে যে আপনার মাঙ্গলিক দোষ আছে বলে আপনার এগুলো করতে হবে, এই খণ্ডন করতে হবে, বা এই ক্রিয়া করতে হবে, এই কাজ করতে হবে, তবে মাঙ্গলিক দোষ কেটে যাবে। আসল কথা হচ্ছে
আসল কথাটা হচ্ছে যে আমাদের উপর থেকে যেগুলো প্রত্যেকেরই গ্রহ নক্ষত্রগুলো যেভাবে জন্ম সময় আমরা পেয়েছি সেগুলোকে কখনো ঘোরানো যায় না বা খণ্ডন করা যায় না। মাঙ্গলিক যদি কারো থাকে, মাঙ্গলিক তার সারা জীবনই কিন্তু তার মাঙ্গলিকটা থাকবে। তবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি তাদের বিয়ে হবে না, বা বিবাহিত জীবনে ঝুট ঝামেলা অশান্তি কলহের মধ্যে তাদের বিবাহিত জীবন কাটবে? হ্যাঁ, সেটা না। মাঙ্গলিক বিভিন্ন প্রকারের আছে। মাঙ্গলিক হলেই যে বিবাহ বিচ্ছেদ হবে বা বিবাহিত জীবনে অশান্তি করা হবে তার কিন্তু কথা নেই। আমি বিস্তারিতভাবে যাচ্ছি না, বিস্তারিতভাবে আমি সামনে আলোচনা করব এই মাঙ্গলিক ব্যাপারে। বলতে গেলে অনেক কিছু বলতে হয়, তবে আমি সংক্ষেপেই বলছি যে যদি কোনো পাত্রের বা কোনো পাত্রীর যদি মাঙ্গলিক থাকে তাহলে তাদের দুজনের মধ্যে জোটক বিচারটা করিয়ে নিয়ে যদি বিবাহের যোগাযোগটা করা হয় তাহলে আমার মনে হয় বিবাহিত জীবন সুখের হবে। এইবার আমার একটা প্রশ্ন হচ্ছে দাদা, যে লোকে এখনকার দিনে সাড়ে সাথী নিয়ে খুব ভাবছে, শনির সাড়ে সাথী বা এই, তাই সাড়ে সাথী জিনিসটা কি, এটা একটু যদি মানুষের কাছে একটু বলেন। শনির সাড়ে সাথীটা প্রশ্ন যে তুমি করেছো যে শনির সাড়ে সাথীটা, দাদা একটু থামাচ্ছি। সাড়ে সাথী বলতে আমরা মানে শনি গ্রহরাজকেই বলি, তাহলে সত্যি কি গ্রহরাজের কি এখানে কিছু প্রবলেম, আর গ্রহরাজকে নিয়ে কি সাড়ে সাথীটা হচ্ছে? মানুষের মনে যেটা হচ্ছে সাড়ে সাথীর সময় লোকে কিছু লোকের খুব খারাপ হচ্ছে, আবার যে সবাই জ্যোতিষীরা বলছে আপনার সাড়ে সাথী চলছে। তো এই সাড়ে সাথী জিনিসটা কি বা জিনিসটা আদৌ কি ভালো না খারাপ, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, প্রশ্নটা যেটা তুমি করেছো যে শনির সাড়ে সাথীতেই অনেকেই বলে থাকে যে আমার ক্ষতি হয়েছে, বেশিরভাগই এই কথাটা শুনতে পাওয়া যায়, বেশিরভাগই খারাপ হচ্ছে। কিন্তু কথাটা কিন্তু মানে 100% সত্য না। শনির সাড়ে সাথীতেও কিন্তু অনেকে উন্নতি হয়েছে। এখন কথা হচ্ছে যে শনির সাড়ে সাথীতে যারা সাফল্য পেয়েছে দেখতে হবে যে তার রাশিচক্রে শনির অবস্থানটা কোথায়। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি দাদা, যে আজকালকার মানুষের জীবনে তো ভুলভ্রান্তিতে ভরা, মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে অনেকে বলছে যে সাড়ে সাথী চলছে আমার। তা অনেক কিছুদিন আগে আমরা একজন বান্ধবীর সাথে দেখা হলো, সে বলছে না আমার সময়টা খারাপ যাচ্ছে না, দেখ আমার তো সাড়ে সাথী চলছে। আমার এখন আসছে, আমি প্রশ্ন দাদা আপনার কাছে, সাড়ে সাথী জিনিসটা কি, ওটা কি শুধুমাত্র মানে খারাপই হয় না ভালোও হয়, সেটা নিয়ে যদি আমাদের দর্শকদের সামনে আপনি কিছু বলেন। হ্যাঁ, প্রশ্নটা তুমি ঠিকই বলছো যে আজকাল প্রায় লোকের মুখে শোনা যায় যে আমার শনির সাড়ে সাথী চলছে, যে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। কিন্তু কথাটা 100% কিন্তু সত্য না। কথাটা 100% সত্য না। শনির সাড়ে সাথী হলেই যে তার সবসময় ক্ষতি হবে তেমন কোনো জ্যোতিষশাস্ত্রে ব্যাখ্যা নেই। দেখতে হবে যে যার শনির সাড়ে সাথী চলছে রাশিচক্রে শনির অবস্থান কোথায়, হ্যাঁ তার পজিশনটা কোথায় আছে, ভালো জায়গায় আছে না ঠিক জায়গায় নেই, এটার উপর নির্ভর করছে যে শনির সাড়ে সাথীতে যা চলছে সে কতটা সাফল্য পেতে পারে আর কতটা সে সাফল্য থেকে বঞ্চিত হতে পারে। তা এইবার কথা হচ্ছে যে শনির সাড়ে সাথীটা হচ্ছে 7.5 বছর। রাশি আর লগ্নের মাঝখানে যখন গ্রহরাজ শনি অবস্থান করেন 2.5 বছর, এই 2.5 বছরটা হচ্ছে সব থেকে মানুষকে ট্রাভেলসের মধ্যে করতে হয়। এইবার প্রশ্ন হচ্ছে যে সবাইকে তাহলে মাঝখানে শনির সাড়ে সাথী হলে পরে ওই 2.5 বছরের ট্রাভেলসে করতে হয়? দাদা একটু থামাচ্ছি। আচ্ছা, আপনি যেটা বলেন দাদা, সব রাশির ক্ষেত্রে কি সাড়ে সাথী আসবে, মানে এটা আসবেই? হ্যাঁ, ঠিকই প্রশ্ন করেছে, সব রাশির ক্ষেত্রেই সাড়ে সাথী একবার না একবার আসবেই। আচ্ছা, 2.5 বছর পর্যন্তই কিন্তু যে শনির সাড়ে সাথী 7.5 বছরের মধ্যে 2.5 বছরটা হচ্ছে সব থেকে মানুষের ট্রাভেলসের সময়, যে কোনো মানুষেরই। অথবা লগ্নের মাঝখানে শনি আছে অথবা চন্দ্রের মধ্যে শনি, চন্দ্রের ঘরে শনি রয়েছে, তখনই এই সাড়ে সাথীটা হয়। কিন্তু এই 2.5 বছর শনির সাড়ে সাথী চলাকালীনই যে প্রত্যেকেরই যে খারাপ হবে তার কোনো কিন্তু কথা নেই। এবার দেখতে হবে যে তার রাশিচক্রে শনির অবস্থানটা কোথায়।
যদি ভালো জায়গায় থাকে তাহলে পরে সে কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাবে। আচ্ছা, জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে, জ্যোতিষ সম্পর্কে তো আমাদের বিভিন্ন মনের বিভিন্ন ধারণা, বিভিন্ন ভুলভ্রান্তি আমাদের মনের মধ্যে আছে। আমাদের বিবাহিত জীবন এখনকার দিনে প্রাত্যহিক জীবনে বিবাহিত জীবন ভীষণভাবে তারা ক্ষতিগ্রস্ত বা ডিভোর্স আমাদের হয়েই চলেছে। আমরা প্রতিনিয়ত পেপারে দেখছি আজ ওর ডিভোর্স হচ্ছে, কারোর জানি বিবাহিত জীবন তাদের সুখের না। আবার পড়াশোনার দিক দিয়েও আজকাল ছেলেমেয়েরা দাদা মোবাইলে ব্যস্ত, তাহলে তবুও তার জ্যোতিষকে বিশ্বাস করছে না। আজকালকার ছেলেমেয়েদের কথা বলছি, তবুও কেন মানুষ এখনো জ্যোতিষের কাছে আসবে কেন? বা অনেকে দেখা যাচ্ছে জ্যোতিষের কাছে গেলেই জ্যোতিষরা বলছে এই আংটিটা নাও, এই ভালো হয়ে যাবে, বা ওই জিনিসটা নাও, ভালো হয়ে যাবে। তাহলে আপনি কি মনে করেন দাদা যে এই বিবাহিত জীবন বা আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা, এটা কি সত্যিই জ্যোতিষশাস্ত্রে কি এর কোনো সমাধান আছে? সেটা যদি আমাদের দর্শকদের কাছে একটু বলেন। হ্যাঁ, প্রশ্নটা তুমি যেটা করেছো ঠিকই করেছো, যে অনেকেই জ্যোতিষের কাছে গিয়ে তাদের ছেলে মেয়ের জন্য বিদ্যা লাভের জন্য তারা গিয়ে ঠিক সঠিক রাস্তা তারা পাচ্ছেন না বা সঠিক দিশা দেখাতে পারছেন না। এবার আমার মনে হয় তারা যদি কোনো সঠিক জ্যোতিষ চর্চা যারা সঠিকভাবে করেছেন তাদের জেনে শুনে যদি তাদের কাছে যায় তাহলে পরে আমার মনে হয় সেটা তাদের পক্ষে খুব ভালো হয়। তবে আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই তাদের, তুমি যেটা বলেছিল যে পড়াশোনার দিকে এডুকেশনের ব্যাপারটা আমি বলছি, যে এডুকেশনের জন্য তারা যদি সঠিক জ্যোতিষীর কাছে গিয়ে তাদের সন্তানের জন্য তারা প্রথম থেকেই তারা চারটাকে বিচার করে নিয়ে এবং সন্তানদের পরিচালনা করে, তবেই কিন্তু তারা তার সন্তানের এডুকেশনের দিক থেকে সাফল্য লাভ অবশ্যই পাবে, এটা আমি মনে করি। আচ্ছা, যে কথাটা হচ্ছে যে এখনকার দিনে প্রত্যেকেই তার সন্তানকে নিয়ে পড়াশোনার দিকে ব্যস্ত থাকে এবং তাদের সন্তানদের কেউ ভাবেন যে আমি ডাক্তার করবো, কেউ ইঞ্জিনিয়ার করবো, কেউ প্রফেসর করবো। হ্যাঁ, এটার পিছনে সবাই কিন্তু দৌড়ান, কিন্তু আসল সবাই যদি মনে করে যে আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার করবো, ডাক্তারি পড়াবো, সেটা তো তাহলে হবে না। হয়তো তার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু দেখতে হবে যে সে সন্তান কোন লাইনে দিকে গেলে পরে এগোতে পারবে, সফলতা লাভ করতে পারবে। সেই জন্য প্রয়োজন সঠিক জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শটা নেওয়ার। তাহলে পরে কিন্তু সে বুঝতে পারবে যে আমার ছেলে এই ইঞ্জিনিয়ারিং দিকে যাবে, না ডাক্তারের দিকে ভালো হবে, না প্রফেশনের দিকে ভালো হবে, না ওকালতিতে ভালো করবে, না মেকানিকে ভালো হবে। হ্যাঁ, এইটা না করে যারা নাকি এবং তারা কিন্তু মাঝ রাস্তায় গিয়ে তাদের ঠকতে হয়। এই কারণেই আমি মনে করি যে এডুকেশনের দিক থেকে মানুষের জীবনে কিন্তু প্রথম চারটে বিচার, যেটা হচ্ছে স্বাস্থ্য প্রথমে। স্বাস্থ্য যদি খারাপ হয় কোনো গুণেরই কিন্তু তার দাম থাকে না। কোনো ডাক্তারের যদি শরীর খারাপ, স্বাস্থ্য যদি তার হ্যামারেজ থাকে, তাহলে সে এক পেশেন্টের ট্রিটমেন্ট করতে পারবে না। যে কোনো পেশায় যে নিযুক্ত থাকুক না কেন, আগে হচ্ছে হেলথ যদি ভালো থাকে তাহলে তার সফলতা আসবেই। সেকেন্ড হচ্ছে হেলথের পরে হচ্ছে এডুকেশন। হ্যাঁ, এই এডুকেশনটার দিকে সে যখন যাবে যে আমার সন্তানকে আমি কোন লাইনে দিলে পরে আমার সন্তান সফলতা লাভ করতে পারবে, সেই জন্য জ্যোতিষের কাছে আবশ্যকে প্রথম অবস্থায় যাওয়া উচিত। এরপরে আসবে কর্ম, যে কর্মটা তার হবে কিনা, কর্মটা হলে কী ধরনের কর্ম হবে, সে কী ধরনের কর্মে এগোতে পারবে। হ্যাঁ, এটাও কিন্তু অ্যাস্ট্রোলজিতে কাজ সঠিক জ্যোতিষীর কাছে গেলে পরে এটারও কিন্তু পথ একটা তারা 100% দিয়ে দিতে পারে। হ্যাঁ, আর 4 নম্বর হচ্ছে বিবাহ। এই চারটেই তো মেন, এই চারটের জন্যই কিন্তু মানুষ জ্যোতিষদের কাছে আসে। হ্যাঁ, এই ম্যারেজ, তারপর হচ্ছে ম্যারেজ। দেখা যাচ্ছে যে একটি ছেলে একটি মেয়ে তার উচ্চশিক্ষায় সে শিক্ষিত, অথচ ম্যারেজ লাইফে তার ভালো না। কোনো মেয়েকে দেখা যাচ্ছে যে মেয়েটার হায়ার এডুকেশন, সে চাকরি করছে ভালো, কিন্তু তার বিবাহিত লাইফ, দাম্পত্য জীবন তার সুখের না। এটা কিন্তু আমরা প্রায় দেখে থাকি, প্রত্যেকেই দেখে থাকি, এটা তো তুমি মানবে। হ্যাঁ, কিন্তু সেই কারণে আমি মনে করি যে ম্যারেজের আগে যদি কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শটা করে, জোটক বিচারটা করে নিয়ে যেতে পারে যে এই মেয়েটির সঙ্গে এই ছেলেটির বিবাহ হলে পরে সমস্যা হবে কি না বা কতটা হতে পারে,
এইবার তার রেমেডিও আছে। যদি দেখা যায় যে আংশিক কোনো সমস্যা, তাহলে হয়তো কি সামান্য রেমেডি দিয়ে, আমি বলছি যদি স্টোন বা কোনো রত্ন বা কোনো জৈব ক্রিয়া করে যদি সব কিছু কাটানো যায় না, 100 কাটানো যায় না। দেখতে হবে যে যে মানুষটা আমার কাছে এসছে সেই মানুষের সাফল্যটা তার জীবনে কতটা আছে। এইবার দেখা গেল মাঝখানে কোনো অশুভ গ্রহের কবলে পড়ে গিয়ে তার পড়াশোনাটা হচ্ছে না, তার ম্যারেজটা হচ্ছে না, তখনই একজন অ্যাস্ট্রোলজার সেই রাস্তার যে বাধাটা, যেমন মনে করো যে রাস্তায় চলতে যাচ্ছি, চলছি আমরা, অন্ধকার রাস্তায় কাটা একটা পড়ে আছে, সেখানে আমি টর্চের আলোটা যখন দিলাম তখন কি দেখলাম ওখানে কাটা আছে, আমি সেই কাটাটাকে অ্যাভয়েড করে গেলাম। জ্যোতিষ মানেই এটা। আমরা যারা এই প্রফেশনে আছে, তারা কিন্তু কারো ভাগ্যকে পরিবর্তন করতে পারি না। হ্যাঁ, তাহলে কিন্তু জ্যোতিষ তার নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারতো, সে ধনী হতে পারতো। হ্যাঁ, অনেক স্টোন পরে, অনেক রত্ন পরে, তাহলে তো এটা সত্য যে জ্যোতিষ কোনো মানুষকে তার ভাগ্যটাকে কোনো লোকের পরিবর্তন করতে পারে না। কি করতে পারে? যে তাকে সঠিক পথের সমাধানের রাস্তাটা দেখাতে পারে, দিশা দেখাতে পারে। এই দিশাটা সে জানে না যে আগামী দিনটা আমার কেমন আছে, আগামী দিনে তার কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ফাড়া, কোনো শত্রু সম্মুখীন হতে হবে কিনা, তাতে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা জানার জন্য কিন্তু মানুষ আসে, ভবিষ্যৎটা জানার জন্য। এইটা যদি তারা জেনে যায় তাহলে সে যদি সঠিকভাবে চলে, আমার মনে হয় এখানেই কিন্তু 50% রেমেডি হয়ে যায়। আর বাকিটা বিচার করে, কারো যদি দৈব ক্রিয়া করে করা যায় সেটা সমাধান হয়, কারো রত্নের সমাধান হয়, সেটা কিছুটা সমস্যার সমাধান করে তাকে একটা সঠিক রাস্তার পথ দেখাতে পারে। এবার আমি দর্শকদের বলবো, আমরা এতক্ষণ দাদার কাছে অনেক কিছুই সমস্যার সমাধান পেলাম। আমি মনে হয় আমার যে সঠিক সময় এবং সঠিক জ্যোতিষীর যদি আমরা আসি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। এবার আমি আরেকটা প্রশ্ন করতে চাই দাদাকে। দাদা, কালসর্প যোগটা কি? এখনকার দিনে মানুষরা কিন্তু অনেকেই বলছে যে কালসর্প যোগে তারা বিভ্রান্ত, তারা খারাপ, তাদের সময় খারাপ যাচ্ছে। তাহলে কালসর্প যোগটা কি এবং কোন কোন রাশিতে কালসর্প যোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে? হ্যাঁ, যেটা তুমি বলেছো যে কালসর্প যোগটা কোন কোন রাশিতে থাকলে পরে সম্ভাবনা বেশি, তার সম্ভাবনা বেশি থাকে। তবে এই কথাটা ঠিক না যে কোনো রাশি হিসাবে কালসর্প যোগটা পড়ে না। যেমন শনির সাড়ে সাতিটা রাশি হিসাবে, লগ্ন হিসাবে পড়ে, কালসর্প যোগটা হচ্ছে একদম অন্য ধরনের। যেমন আমাদের 9টা গ্রহ আছে, তার মধ্যে এই 7টা গ্রহের মাঝখানে যদি রাহু আর কেতুর মাঝখানে যদি পড়ে সমসপ্তমে, তবেই কিন্তু কালসর্প যোগটা আমাদের ধরা হয়। এইবার দেখা যাচ্ছে যে কালসর্প যোগ যদি কারো থাকে, এই যোগটা তো কারো জীবন থেকে সরানো যাবে না, এটা তো উপর থেকে যাওয়া। আমাদের প্রত্যেকেরই আমরা যে যেমনভাবে আছি সবটাই উপরের নির্দেশে আমরা চলি। উপরের নির্দেশ মানে গ্রহ নক্ষত্র, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, এগুলোর উপরই আমাদের প্রত্যেকেরই ভালো খারাপ নির্ভর করে আমাদের জীবনে যে প্রভাবগুলো পড়ে, আমরা সেই ফলগুলো লাভ করি, আমরা পাই। ফিরে এলাম বিরতির পর। আচ্ছা দাদা, আপনি বলছিলেন যে কালসর্প যোগ তো সম্পর্কে আমরা শুনলাম, দর্শকরাও বুঝলো কালসর্প যোগটা কি, কিন্তু দাদা বলতে পারেন এর প্রতিকারটা কি? আচ্ছা, ভালো প্রশ্ন করেছ যে এর প্রতিকারটা কি। এবার কথা হচ্ছে, দেখো কালসর্প যোগটা কখন হয়? যখন রাহু আর কেতু সমসপ্তমের মাঝখানে 5টা গ্রহ থাকে, 7টা গ্রহ থাকে, ঠিক আছে? এইবার দেখতে হবে যে রাহু আর কেতু মাঝখানে যে গ্রহগুলো আছে তার অবস্থানের উপর নির্ভর করছে জাতক বা জাতিকা কালসর্প যোগের কার শুভ প্রভাব, কার অশুভ প্রভাব কতটা, এটাকে বিচার করতে আমরা। এটাকে বিচার করার পরে এবার যে গ্রহটা দেখা যায় যে কালসর্প যোগে খুব দুর্বল এবং কোনো জাতক বা জাতিকাকে সে ব্যাপকভাবে ক্ষতি করছে, তখনই তার প্রতিকারটা আমরা করার রাস্তাটা আমরা দেখাই থাকি। এটাই, বা সে যদি প্রতিকার করে তাহলে প্রতিকারের ব্যবস্থা আছে, সেটা দুর্গমত করা যায় বা রত্ন ধারণও করা যায়। হ্যাঁ, যে যেভাবে ওটাকে
নেয়। মানে রত্ন ধারণ করেও আমরা কালসর্প যোগ কাটাতে পারি। হ্যাঁ, করা যায়। আচ্ছা, আর দর্শক বন্ধুরা শুনলেন যে আমাদের কালসর্প যোগ আমরা যে কোনো রত্ন ধারণ করেও সেটা অবশ্যই সঠিক জ্যোতিষীর কাছে এসে আমরা কাটাতে পারি। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা কিছুটা শেষের দিকে চলে এসেছি, সময় আমাদের হাতে খুবই কম। আমরা এবার বলবো দাদা, আমাদের এখনকার দিনের জ্যোতিষীরা বলে যে এক টোটকাতেই বাজিমাত। মানে আমাদের গৃহস্থ জীবনে পারিবারিক অশান্তি বলুন, সেক্ষেত্রে ছেলে মেয়েদের পড়াশোনা এডুকেশনের সময় বলুন, যে এক টোটকাতেই বাজিমাত। তাহলে আপনি কি বলেন যে এক সত্যি কি তাই, যে একটা টোটকা করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে? আপনি কি বলেন এ ব্যাপারে? যেটা প্রশ্ন তুমি করেছো, আমার মতে আমি যেটা বুঝি বা যেভাবে আমি মানুষদের পরামর্শ দিই যারা আমার কাছে আসেন, এই টোটকা করে সাময়িক হয়তো কোনো কিছু একটু কিছু উপশম দেওয়া যেতে পারে, হয়তো হয়, হয়তো কখনো হয় না। এটার উপর নির্ভর করে তার ফিউচার লাইফটা কখনো পরিবর্তন বা সঠিক রাস্তা দেখানো আদৌ ঠিক না। এখন যে প্রসঙ্গে বলছিলাম যে এডুকেশনটার ব্যাপারে, এবার এডুকেশনটার ব্যাপারে যদি তাকে ঠিক মতো পরিচালনা করার প্রয়োজন মনে করে গার্জিয়ানরা, তাহলে আমি বলবো যে প্রথম থেকে যে কোনো জ্যোতিষের কাছে গিয়ে পরামর্শটা নেওয়া দরকার। তার যা জন্ম সময় বা জন্ম টাইম সঠিকভাবে এটাকে নির্ণয় করে যদি সেভাবে চালাতে পারে, তাদের সন্তানকে সে পথে চালাতে পারে, তাহলে আমার মনে হয় সঠিক রাস্তা তারা পাবে। ছকে আমরা দেখলাম যে ছেলে হোক বা মেয়ে হোক, যে তার এডুকেশন লাইফে তার যোগটা রয়েছে বিজ্ঞান শাখা, মানে সায়েন্স নিয়ে যদি পড়ে সে, তাহলে সে জীবনে প্রতিষ্ঠা পাবে। এইবার কথা হচ্ছে যে একটা প্রশ্ন, যে এখন বিজ্ঞান শাখায় পড়াশোনা করলে পরে সে কোন লাইনে দিকে গেলে সফলতা পাবে। এইবার ইঞ্জিনিয়ারিং লাইন একটা রয়েছে, আর একটা ডাক্তারি লাইন রয়েছে। এইবার দেখতে হবে যে ছেলেটি চিকিৎসা জগতের সঙ্গে তার হরোস্কোপের কোনো সঠিক মিল আছে, বা সে লাইনে গেলে পরে সঠিক সে সফলতা পাবে, আর না ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে পরে সে সঠিক সফলতা পাবে। এইটাকে ছকের উপর বিচার করে আমরা বলতে পারি যে আপনি একে ইঞ্জিনিয়ারিং লাইনে দিন, তাহলে এ সফলতা লাভ করবে। আর যদি মনে হয় তা না হলে যদি দেখি আমরা যে চিকিৎসা জগতে তার একটা সাফল্যর যোগ রয়েছে, তাহলে আমরা বলে দিতে পারি যে আপনি এই ডাক্তারি লাইনে ছেলেকে আপনি নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এবার তারপরে এটাও আমরা পারি আবার যে এই ডাক্তারি জগতে গেলে পরে সে কোন ধরনের চিকিৎসার, সার্জারি লাইনে যাবে না মেডিসিন লাইনে যাবে, এটাও কিন্তু আমরা বলে দিতে পারি। এটাও বলে দেওয়া সম্ভব যে ছেলে বা মেয়ে বা জাতক বা জাতিকা সে ডাক্তারি লাইনে গেলে পরে সে কোন দিকে গেলে কোন ডিপার্টমেন্টে তার উন্নতি রয়েছে, সে মেডিসিন লাইনে গেলে তার উন্নতি যোগ, না তার সার্জারি লাইনে যোগ রয়েছে, এটাও আমরা বলে দিতে পারি। তাহলে এতটা যদি তারা জেনে যায়, তাদের অভিভাবকরা যদি জানতে পারে, তাহলে অতি সহজেই কিন্তু তারা তাদের ছেলে মেয়েকে এডুকেশনের সঠিক রাস্তা তারা দেখতে পায় এবং সেইভাবে পরিচালনা করে তার জীবনে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে দাদা, খুব ভালো বললেন, সুন্দর করে বুঝিয়ে বললেন। আশা করি আমাদের দর্শকরা খুব ভালো বুঝতে পেরেছে যে আমাদের জ্যোতিষ শাস্ত্রের মতে আমাদের বিভিন্ন ঠিক পথে চালনা করা সম্ভব, যদি আবার বলছি সঠিক জ্যোতিষীর কাছে যদি আসা যায়। আচ্ছা, আমার এটা এবার আমাদের হাতে সময় ভীষণই কম। এবার আমরা আমাদের শেষ প্রশ্নে যাব যে আমাদেরকে আমরা সবসময় আমাদের একটা ভ্রান্ত ধারণা কিনা আমি জানি না দাদা, আপনিই বলবেন কোনটা সঠিক, যে বৃহস্পতি খুব ভালো, শনি খুব খারাপ। শনি গ্রহের ফলে আমাদের সবকিছুই খারাপ হয়, কিন্তু বৃহস্পতির ফলে আমাদের সবকিছুই ভালো হয়, উন্নতি সম্ভব। তা এটা বলতে শনি খুব চড়া, বৃহস্পতি খুব ভালো, তাই এই সম্পর্কে দাদা আপনার মতামত কি? হ্যাঁ, যে প্রশ্নটা তুমি করেছো যে বৃহস্পতি আর শনি, দেখো বৃহস্পতি হচ্ছে দেবগুরু আর শনি হচ্ছে গ্রহরাজ। এই 9টা গ্রহের মধ্যে
শনি হচ্ছে গ্রহের রাজা। শনি যদি মানুষের জীবনে শুভ প্রভাব, শনির শুভ প্রভাব যদি পড়ে, আচ্ছা তাহলে সে মানুষ সফলতা অনেক ঊর্ধ্বে উঠে যায়। আচ্ছা আর বৃহস্পতি হচ্ছে দেবগুরু। এইবার দেখো, শনি যদি কারো ছকে যে অশুভভাবে থাকে, তাহলে তার আর্থিক অনটন হয়। যতটা সে সাফল্য পাওয়ার কথা, হয়তো এডুকেশন লাইফে কোনো ছেলে কোনো মেয়ে অনেক পড়াশোনা করছে, শনির দশা চলছে, শনি অশুভ, আচ্ছা যতটা ফল পাওয়ার কথা ততটা সে আচ্ছা এই কারণে পাচ্ছে না। এইবার চাকরি জীবনে যদি আমরা যাই, তখন আমরা দেখতে পাই যে শনির দশাটাই চলছে, শনিও তার ছকে নিচস্থ, অশুভ। তখন এসে সফলতা তার যতটা পাওয়ার কথা সে তার থেকে কম পাচ্ছে। তবে একটা কথা, শনির দশা, শনি গ্রহ, সে গ্রহ, শনি কিন্তু কখনো কাউকে মারে না। হ্যাঁ, শনি জীবনে যদি তার কোনো মানুষের কুপ্রভাব থাকে, তাহলে কিন্তু সে হয়তো অনেক কষ্ট করে, কিন্তু একটা সময় পরে শেষের দিকে সে কিন্তু সফলতা পায়। শনির দশার শেষে গ্রহরাজ শনি কিন্তু তাকে লাস্টের দিকে দিয়ে যায়। হ্যাঁ, এটা আমরা দেখেছি। আচ্ছা কোনো বৃহস্পতি, আচ্ছা। এইবার বৃহস্পতির প্রভাবটা যদি কারো ছকে শুভ থাকে, হ্যাঁ, তাহলে তার ধার্মিক দিকেতে তার মনটা সবসময় থাকে, ঈশ্বরের দিকে তার মন থাকে, পূজা অর্চনা, তীর্থে ভ্রমণ, হ্যাঁ, গুরুজনদের কাছ থেকে সে ভালোবাসাটা পায়। হ্যাঁ, এটা হচ্ছে বৃহস্পতির সুপ্রভাত। সুপ্রভাব, সুফলতা। সেই সুফল পাওয়ার পরে তার সফলতা সে অর্জন করে, সাফল্য পায়। এবার আমাদের শেষ প্রশ্ন একদম। দাদা আমাদের অনেক সমস্যার সমাধান বলে দিলেন দর্শকদের কাছে, দর্শকরা শুনলেন। আমি বলবো দাদাকে, আপনার এত বছরের অভিজ্ঞতায় দাদা, যদি আপনার কোনো ছোটখাটো কোনো অভিজ্ঞতার কথা যদি আমাদের দর্শকদের কাছে একটু শেয়ার করেন। যেটা তুমি বলেছো যে আমার অভিজ্ঞতার ব্যাপারে কিছু বলতে বলেছো, তবে দেখো, এটা 36 বছরে আমি এটা চর্চা করছি, এবং বিভিন্ন কলকাতা, বিভিন্ন জেলাতেও আমি প্র্যাকটিস করেছি। যখন বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন লোকজনই আমার কাছে আসতো, এবং আমার তো সব কিছু আর এখন সেগুলো মনে করে রাখতে পারি না, তবে প্রত্যেক মানুষেরই জীবনে একটা না একটা কোনো সমস্যা থাকে। সমস্যা নিয়ে মানুষ থাকবে, এটা বলবে না যে ডাক্তারের কোনো সমস্যা নেই, একদম হ্যাঁ, আছে, বা ছোটখাটো যারা ব্যবসা করে তাদের কোনো সমস্যা নেই, বা বাজারে গিয়ে সবজি বিক্রি করে, হ্যাঁ, তার কোনো সমস্যা নেই। সমস্যা সবার, সমস্যা সবার। প্রত্যেকটা মানুষের সমস্যা নেই মানুষ তৈরি। এইবার আমি যেটুকু আমি পেরেছি সেটুকু আমি বলছি, যে আমার একটাই সফলতা আমি মনে করি আমার জীবনে, এই প্রফেশনে, যে তাদেরকে আমি একটা সঠিক রাস্তা দেখাতে পেরেছি। যারাই আমার কাছে এসেছিল তাদেরকে আমি ছোট করে বলছি, হ্যাঁ, সঠিক একটা রাস্তা দেখাতে পেরেছি, এবং তাদের আশীর্বাদ আমার উপরে আছে, এবং তারা যথেষ্ট আমাকে আশীর্বাদ করে। এইটুকুই আমার পাওনা। তবে দাদা আমি এটা বলবো যে আপনি এখনো এই 72 বছর বয়সে যে এতদিন ধরে এই জ্যোতিষ চর্চা চালিয়ে যাচ্ছেন, কার আশীর্বাদে বলুন তো একটু? আশীর্বাদ বলতে আমি বলতে পারি এই মা মহামায়ের আশীর্বাদ এবং বাবা ভোলানাথের আশীর্বাদে আমি এই 72 বছর বয়স পর্যন্ত এই জ্যোতিষ চর্চা আমি চালিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ দাদা আপনার এই মূল্যবান সময় আমাদের দর্শকদের দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, যারা সঠিক পুষ্টি বিচার করতে চান, যারা সঠিক জ্যোতিষীর কাছে আসতে চান কিন্তু খোঁজ পাচ্ছেন না, কারণ আমরা সকলেই ভুলভ্রান্তিতে ভরা, জ্যোতিষ মানেই ভুল আমরা সবসময় বলছি, কিন্তু আপনারা এখানে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন আমাদের শ্রী জ্যোতিষ সমস্যাস্ত্রী মহাশয়কে। আপনারা যদি তাকে ভরসা করতে পারেন, তার তিনি অনলাইনেও আপনাদের সমস্যার সমাধান করে থাকেন। চলে আসুন নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনার নবব্যারাকপুরে শ্রী সমস্যাস্ত্রী জ্যোতিষীর কাছে। তিনি আপনাদের আশা করি সকল সমস্যার সমাধান করে দেবেন এবং সঠিকভাবে সঠিক সময়ে। আমাদের ফোন নাম্বার 9831548282। আবার বলছি, নোট করে নিন, 98
31548282। আপনারা ওনাকে অনলাইনেও যোগাযোগ করতে পারেন, উনি অনলাইনেও আপনাদের পরিষেবা দিয়ে থাকেন। নমস্কার। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। মা মহামায়ার কাছে এবং ভোলানাথের কাছে আমার এই প্রার্থনা রইল।